বলো তো কেমন আছো সবাই? তো আজকে আমরা স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাস করব। তো স্থিতিবিদ্যার 4 নাম্বার ক্লাস। সবাই কেমন আছো? তো আজকের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 8.2 মোটামুটি শেষ। আমাদের আর ধরো কয়টা ক্লাস লাগবে? আর আজকে তো 4 নাম্বার ক্লাস, 8টা টোটাল হচ্ছে 8টা ক্লাস লাগবে। ওকে, তো আজকে আমরা স্থিতিবিদ্যা এটার 4 নাম্বার ক্লাসটা করব। তো গত ক্লাস আমরা যেখানে শেষ করছিলাম সেখানেই কি আমরা আজকের ক্লাসটা আবার রিজিউম করব। তো আমরা 8.2 পড়তেছিলাম, কি জানি? সমবিন্দু বলের ভারসাম্য। সমবিন্দু বলের ভারসাম্য মানে লব্ধি শূন্য। মানে কি লব্ধি শূন্য, তাই না? বলো তো কতগুলা সমবিন্দু বলের ভারসাম্যের শর্ত কি? লব্ধি শূন্য হওয়ার শর্ত কি? জেনারেল শর্তটা হচ্ছে একটা বিন্দুতে ধরো অনেকগুলা বল কাজ করতেছে, অনেকগুলা বল কাজ করতেছে, অনেকগুলা বল কাজ করতেছে। কি অনেকগুলা বল কাজ করতেছে? কয়টা তুমি জানো না, 1000টা, 2টা, 3টা, জয়টাই হোক, এই সবগুলার লব্ধি শূন্য। এই সবগুলার লব্ধি শূন্য তুমি কেমনে প্রমাণ করবা? যে কোনো একটাকে আলাদা করে ধরবা। ওকে ধরছো, ধরছো, বাকি সবগুলার লব্ধি, বাকি সবগুলার লব্ধি কি হবে? বাকি এই যে ওকে ধরছো, বাকি সবগুলার লব্ধি ওর সমান এবং বিপরীত দিকে হলেই কি খেল খতম। বুঝছো? এই যে এটা 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 এই 4টা লব্ধি হচ্ছে এটা, তাহলেই এরা ভারসাম্যে আছে, তাহলেই এরা ভারসাম্যে আছে। তোমরা কি বুঝতে পারছো? আমাকে সবাই বলো তো, তোমরা কি বুঝতে পারছো? মনোযোগ দিয়ে ক্লাসগুলা করো, তাহলে আর কঠিন লাগবে না। ব্যাপারগুলা সহজ, হ্যাঁ ব্যাপারগুলা সহজ। ওকে, চলো চলো চলো, তাহলে আমরা আজকের এই যে এটাই তো ছিল, এটা ছিল 3টা বলের ভারসাম্যের শর্ত, 3টা সমবিন্দু বলের ভারসাম্যের শর্ত। ইউজুয়ালি 3টাই হয়। এখান থেকে কি কোশ্চেন আসে? তোমাকে বলগুলা বলে দেয়, তাদের মধ্যবর্তী কোণগুলা বের করতে বলে। দ্যাটস ইট, বুঝছো? ওকে, ঠিক আছে। একটু একটু কঠিন লাগবে, স্থিতিবিদ্যা একটু কঠিন চ্যাপ্টার, সবারই কঠিন লাগে। আমার নিজেরও যখন প্রথমবার পড়তাম কঠিন লাগতো, আরো কঠিন লাগবে একটু পরে, প্যাচ খেয়ে যেতেছে সব। তুমি একবার পড়ো, আরেকবার রিভিশন দাও, সহজ হয়ে যাবে। ঠিক আছে, সহজ হয়ে যাবে। ওকে, চলো চলো, এখন আমরা দেখব সমবিন্দু সমান বলের ভারসাম্য। সমবিন্দু সমান বলের ভারসাম্য অর্থাৎ কয়েকটা সমান বল কিভাবে কাজ করলে ভারসাম্য শূন্য হয়। এটা মূলত অ্যাডমিশনে আসে, একাডেমিকে আসে না। মজার একটা টপিক, মজার একটা টপিক। ধরো 2টা সমান বল ভারসাম্যে থাকার শর্ত কি? 2টা সমান বল ভারসাম্যে থাকার শর্ত কি বলো তো? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাই না? ঠিক বিপরীত দিকে। চিন্তা করো, তুমি মাঝখানে দাঁড়ায় আছো, তোমার দুইজন বন্ধু, দুইজন সমান শক্তিশালী বন্ধু, দুই দিক থেকে টানতেছে, তোমার কি কোনো নরণচরণ হবে বলো তো? না। অর্থাৎ 2টা সমান বল, তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি লব্ধি শূন্য। এইবার বলো তো দেখি, 3টা সমান বলের লব্ধি কখন শূন্য? 3টা সমান বল, 3টা সমান বল। তাহলে এই বিন্দুতে চিন্তা করো, তুমি দাঁড়ায় আছো, তোমার 3টা সমান শক্তিশালী বন্ধু, কেমনে টানলে তুমি নড়বা না? সুষম ভাবে না। সুষম ভাবে মানে হচ্ছে সিমেট্রিক, প্রতিসম হওয়া লাগবে। টোটাল হচ্ছে 360 ডিগ্রি কোণ। 3জন যদি প্রতিসম ভাবে টানে, বুঝতে পারছো? 3জন যদি প্রতিসম ভাবে টানে, তাহলে যে কোনো 2জনের মাঝের কোণ কত হবে? 120, 120, 120, তাই না? আমাকে সবাই বলো, 3টা সমান বল যদি 120 ডিগ্রি ব্যবধানে ক্রিয়া করে, লব্ধি কত? আন্ডে শূন্য, তাই না? দেখো, সমান বলের ভারসাম্য, সমবিন্দু সমান বলের। এবার বলো তো তাইলে 4টা সমান বল কিভাবে
ক্রিয়া করলে লব্ধি শূন্য হবে। পাশাপাশি দুইটার মধ্যবর্তী কোণ কত? 90। পাশাপাশি দুইটার মধ্যবর্তী কোণ কত? 90, তাই না? সবাই কি করলাম এটা? তাই তো, চারটা সমান বল কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি হয় সবচেয়ে ছোট? পি 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 পি, অর্থাৎ পাশাপাশি দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 হয়। তুমি কি কাহিনীটা বুঝতেছো? অর্থাৎ এনটা সমান বল কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি শূন্য হবে? যদি তাদের যে কোনো পাশাপাশি দুইটার মধ্যবর্তী কোণ 360/n হয়, তাই না? 5টা সমান বল কিভাবে কাজ করলে লব্ধি শূন্য? তাহলে 360 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো দেখবা পাও 72। 72 না? সবাই আমাকে বলো তো। 1 2 3 4 5। ঠিক আছে, ব্যাপারটা খুবই মজার। এখন আমরা গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম, আমাদের মনে আছে? 120 ডিগ্রি ব্যবধানে 3টা বল যদি সমান্তর ধারায় থাকে তাদের লব্ধি কত? √3 ইন্টু ডিফারেন্স। এটা আরেকটা সুন্দর ভাবে করা যায়। ধরো একটা বিন্দুতে, মনোযোগ, একটা বিন্দুতে কি করতেছে? 3টা বল কাজ করতেছে 120 ডিগ্রি ডিফারেন্সে। একটা বিন্দুতে এটা অ্যাডমিশনে আসলে এভাবে করবা, ঠিক আছে? অ্যাডমিশনে আসলে এভাবে করবা। একটা বিন্দুতে 120 ডিগ্রি ডিফারেন্সে ডিগ্রি ডিফারেন্সে 3টা বল কাজ করতেছে। এই বলটার মান ধরো 2 নিউটন, এটা 6, এটা 7। ইজিবিজি অবস্থা আর কি। এটা তুমি কেমনে করতা? লম্বাংশ উপপাদ্য ছাড়া উপায় নেই। উপায় কি আছে? কোনো সমান্তর ধারাফারা নাই কিন্তু 2 6 7 আছে। মজার জিনিস করা যায়, দেখো তো। এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি না? একটু মনোযোগ দিবা। সবচেয়ে ছোট বল কত? 2 নিউটন। তাহলে 2 2 2, সুন্দর, ঠিক আছে? 120 ডিগ্রি ব্যবধানে 2 2 2। আচ্ছা, এখন দেখো এই বরাবর 2 নিউটন, এই বরাবর 2 নিউটনই আছে। এই বরাবর কিন্তু 6 নিউটন, এখানে আছে কত? 2। তাহলে এই বরাবর আমি 4 নিউটন একটা বল অ্যাপ্লাই করব। এই বরাবর 7 নিউটন আছে হচ্ছে 2 দিছি আমি এখানে। এই বরাবর 5 নিউটন আরেকটা বল অ্যাপ্লাই করি। দেখো আউটপুটটা খুবই মজার হবে। এখানে হবে 4, এখানে হবে কত? 5 নিউটন। এই দুইটা যোগ করে দাও। বলো তো এই দুইটার লব্ধি, মানে এই দুইটা সিস্টেমের যোগফল কি এটার ইকুইভ্যালেন্ট না? এই দিক বরাবর ফার্স্টে খেয়াল করো, এই দিক বরাবর 2 আর ওখানে 0 2, এই দিক বরাবর 2 আর ওই 4, ওই দুইটার লব্ধি কত? 6। এই দিক বরাবর 2 আর 5, ওই দুইটার লব্ধি কত? 7। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার লব্ধি যা, এটার লব্ধি তাই। এই দুইটার লব্ধির যোগফল এটা। এখন মজার ব্যাপার হচ্ছে আমি এমন ভাবেই ভাঙছি, সবচেয়ে ছোটটা দিয়ে ভাঙাইছি, এটার লব্ধি আন্ডে। এটার লব্ধি কি? এটার লব্ধি কি? 0। এই দুইটার লব্ধি কি আসলে ওটার লব্ধির সমান হবে?
বুঝছো? এখন এই দুইটার লব্ধি তুমি বের করতে পারবা না? আমাকে বলো, সামান্তরিক সূত্র দিয়ে এই দুইটার লব্ধির মান এবং দিক দুইটাই তুমি বের করতে পারবা, এবং সেই লব্ধিটাই হবে ওই সিস্টেমের লব্ধি। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমাকে বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? সবাই কথার অ্যান্সার দাও, কথার অ্যান্সার দাও। এটা তুমি অ্যাডমিশনে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবা। কখন? যদি বল তিনটা 120 ডিগ্রি ব্যবধানে থাকে, বা চারটা বল 40 ডিগ্রি 90 ডিগ্রি ব্যবধানে থাকে, বা পাঁচটা বল 72 ডিগ্রি ডিফারেন্সে থাকে। ওকে, ঠিক আছে। দেখো, এটার লব্ধি বের করতে দিছে। আমি কি করছি, এটাকে দুইটা ছোট ছোট সিস্টেমে ভাগ করছি। কিভাবে? দেখো, সবচেয়ে ছোট বল কত? 2। ওইটাকে আমি আলাদা করে ফেলছি। 2, তাহলে 2 এখান থেকেও সম্ভব, এখান থেকেও সম্ভব। এই সিস্টেমটা ভারসাম্যে চলে আসছে। প্লাস যেখানে যেখানে ভারসাম্য নেই সেটা যোগ করে দিছি। এখন ধরো অ্যাডমিশন টেস্টে আসছে, তুমি কি করবে জানো? তোমাকে এইটার ভারসাম্য বের করতে বলছে, এটা লব্ধি বের করতে বলছে। তুমি যখনই দেখছো 120 ডিগ্রি ব্যবধানে, তুমি যখনই দেখছো 120 ডিগ্রি ব্যবধানে সবচেয়ে ছোট কত? 2। টাস করে 0 বানায় দাও, টাস করে এখানে 2 কমায় দাও, 4, টাস করে 5। তাহলে এখন এই দুইটার লব্ধি, 4 আর 5 এর লব্ধি কি? এই পুরো সিস্টেমটার লব্ধি। 2 2 2 ক্যান্সেল আউট, 2 2 2 ক্যান্সেল আউট। আমি বুঝাইতে পারলাম? এটাই হচ্ছে রিক্যাপ। হ্যাঁ, যখন 120 ডিগ্রি ব্যবধানে তিনটা বলের লব্ধি বের করতে দিবে, তুমি জাস্ট 2 2 2 ক্যান্সেল আউট করে ফেলবা, কারণ ওরা মিলে লব্ধি 0 হয়ে যায়। ওকে, এটা একাডেমিকে খুব একটা আসে না, এটা একাডেমিকে খুব একটা আসে না। চলো আমরা আমাদের মেইন সূত্রে চলে যাই। আচ্ছা, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সবাই পড়ছো? বলো তো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র সবাই পড়ছো? একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ। সবাই একটু মনোযোগ দিবা। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলে? একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে যদি দুইটা ভেক্টর নির্দেশিত হয়, তাহলে 3 নাম্বার বাহু বিপরীত ক্রমে কি নির্দেশ করে? তাদের লব্ধি নির্দেশ করে, তাই না? সবাই বলো, তাই না? তাই তো। আচ্ছা, এটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, আমরা লিখতে পারি এটা হচ্ছে সি বাহু। তাহলে সি ভেক্টরটা সেটা আসলে কি? এ ভেক্টর আর বি ভেক্টর তাদের লব্ধি। ওকে, সেম ত্রিভুজটা কিন্তু আমি ওখানে দিচ্ছি। আমাকে একটু বলো তো, এটা আমাদের কি? এ ভেক্টরটা, এইটা আমাদের বি ভেক্টরটা। আচ্ছা, এবার আমি একই ক্রমে যাই, ব্যাপারটা মজার। আমি একই ক্রমে গেলাম। তাইলে দেখো তো, এটা তো এ ভেক্টর, এটা কি বি ভেক্টর না? এটা কি ভেক্টর বলো তো? আমরা ধরে নিলাম এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে? এই সি আর এই সি কিন্তু সেম না। আচ্ছা, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমাকে বলো তো, এ আর বি এর লব্ধি কি সি ভেক্টর? না, এ আর বি এর লব্ধি হচ্ছে নেগেটিভ সি ভেক্টর। এটা হওয়ার কথা, লালটা। এ আর বি এর লব্ধি কি? সি ভেক্টর না, কিন্তু সি ভেক্টরের বিপরীত ভেক্টর যেটা, তাই তো। তাহলে আমি কি লিখতে পারি না? এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ত্রিভুজ সূত্র অনুযায়ী সেটা কি? সি ভেক্টর হওয়া উচিত না, নেগেটিভ সি ভেক্টর, তাই না? তাহলে কি নেগেটিভ সি ভেক্টর। তো তুমি যদি এক পাশে আনো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, এটাই আসলে বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। অর্থাৎ তিনটা ভেক্টর বলতে বল কিন্তু ভেক্টর, ঠিক আছে? তিনটা বল যদি মানে এবং দিকে, বুঝছো, একটা ত্রিভুজের বাহুগুলা বরাবর একই ক্রমে সাজানো যায়, তাহলে সেই তিনটা বল বা ভেক্টর ভারসাম্যে থাকে। আমি আবার বুঝাইতেছি, তুমি প্যারা নিও না।
দেখো কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত, খবরদার সমবিন্দু বল, আমরা কিন্তু এখনো সমবিন্দু বলে আছি। কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল যদি ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয়, তবে বল তিনটা ভারসাম্য সৃষ্টি করে। তার মানে কি বলতেছি, এই ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ধরো একটা ত্রিভুজ। এখন কোন একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, তারা মানে এবং দিকে কোন একটা ত্রিভুজের, সেটা দুনিয়ার যে কোনো ত্রিভুজ হোক, কোন একটা ত্রিভুজের বাহুগুলার দ্বারা একই ক্রমে সূচিত হয়। মানে এবং দিকে মানে কি, অর্থাৎ এই যে একটা বল, তার দিক এই ত্রিভুজের বাহুটার দিকের মতো এবং ওই বলটার মান এই বাহুর সমান। কাহিনী বুঝছো সবাই 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 তোমরা কি কাহিনীটা বুঝছো? মানে এবং দিকে, এই যে এই বলটা এই ত্রিভুজের এই বাহুটা দ্বারা মানে এবং দিকে সূচিত হয়, অর্থাৎ দিকও সেম, মানটাও কি ত্রিভুজের বাহুর সমান। আবার একই ক্রমে তিনটা বল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বলটা এই বাহু দ্বারা মানে এবং দিকে কি সূচিত হয়, তৃতীয় বল মানে এবং দিকে সূচিত হয়। ঠিক আছে, তার মানে এই কথাটাই এখানে বলা আছে, একটা বিন্দুতে তিনটা বল, এ বল, বি বল, সি বল। ইনিশিয়ালি এই তিনটা বল আছে, বুঝছো? এটার কথা ভুললা যাও। একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে। এখন এই তিনটা বল দ্বারা তুমি যদি একটা ত্রিভুজ গঠন করতে পারো, এই তিনটা বল দ্বারা তুমি যদি একটা ত্রিভুজ গঠন করতে পারো, যাতে করে ওই ত্রিভুজের বাহুগুলা মানে এবং দিকে এই বলগুলা দ্বারা একই ক্রমে সূচিত হয়, তাহলে এই তিনটা বলের লব্ধি শূন্য। কেন শূন্য? কমন সেন্স। এই আগের পেজেই তো বুঝাইলাম কেন শূন্য, এটা তো ভেক্টর। তো এই তিনটা ভেক্টর দিয়ে তুমি যদি একটা ত্রিভুজ বানাইতে পারো, ওই তিনটা ভেক্টরের যোগফল 0 না? ওটাই তো বললাম। তুমি কি ক্লিয়ার? আবার আমি বলতেছি, আমি জানি এখানে প্যাচ লাগবে, সিমিলার কয়েকটা উপপাদ্য আছে, এই জন্য প্যাচ লাগে। আমি আবার বলতেছি, এই বেচারার কথা ভুললা যাও, ও নাই। একটা বিন্দুতে তিনটা বল বা তিনটা ভেক্টর কাজ করতেছে। এখন এই তিনটা ভেক্টর দিয়ে তুমি একটা ত্রিভুজ বানাইতে পারো। কাহিনী বুঝছো? আমি আবার বলতেছি, এই তিনটা ভেক্টর, এই বেচারা নাই, টাটা বাই বাই। এই তিনটা ভেক্টর দিয়ে মান এবং দিক ঠিক রেখে তুমি কিন্তু মানও চেঞ্জ করো নাই, দিকও চেঞ্জ করো নাই, দিকও চেঞ্জ করো নাই, তাই না? তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটাও এ ভেক্টর, এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর, তারপর এটা যদি সি ভেক্টর হয়, এটাও কি সি ভেক্টর। খেল খতম। এটা তো সুন্দর একটা স্ট্রাকচার। এই তিনটার লব্ধি 0। বুঝছো সবাই? আমি জানি একটু পরে গিয়ে তোমরা প্যাচ লাগাই ফেলবা, এই জন্যই আমি একটু স্লোলি আগাইতেছি, কারণ আমি নিজেও প্যাচ লাগাই দিছিলাম। আমি যখন প্রথমবার পড়ছি, একদম আওলায় ঝাওলায় কি আছে, যে বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র, এরপর হচ্ছে লামির উপপাদ্য, এরপর বলের সাম্যাবস্থার বিপরীত ত্রিভুজ সূত্র, তিনটা উপপাদ্য পড়বো আজকে। ঠিক আছে, সবার মাথায় ঢুকছে? চলো। আচ্ছা, নিচের কোন বলত্রয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে এবং মানে একই ক্রমে প্রকাশ করলে স্থিতাবস্থায় থাকবে? আচ্ছা, এখানে কিন্তু কোন বলে নাই। ঠিক আছে, তো ত্রিভুজ গঠন করার জন্য তিনটা বাহুর মান এবং দিক না, ত্রিভুজ গঠন করার শর্ত কি? ছোট দুইটা বলের যোগফল বড়টা থেকে বড় হওয়া লাগবে, তাইলেই তো ত্রিভুজ গঠন করা সম্ভব, তাই না? ধরো আমি তোমাকে বললাম, একটু মনোযোগ দিবা,
আমি তোমাকে বললাম 1 নিউটন, 2 নিউটন আর 6 নিউটন বা 8 নিউটন। 1 নিউটন, 2 নিউটন আর 8 নিউটন, এরা তিনটা কি জীবনেও ভারসাম্য সৃষ্টি করবে? তুমি মাঝখানের কোন যেমন ইচ্ছা তেমন দাও, প্যারা নাই, যেমন ইচ্ছা এমন দাও। তুমি আমাকে বলো তো, এরা তিনটা কি ভারসাম্য সৃষ্টি করবে? মাঝখানের কোন তুমি যেমনই দাও, ধরো এরা তিনটা কাজ করো, একটা বিন্দুতে কাজ করতেছে, আর ভারসাম্যের শর্ত কি? ওই তিনটা ভেক্টরকে কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে একই ক্রমে সাজাইতে হবে। এই তিনটা কি কোন ত্রিভুজের বাহু হইতে পারে? তার মানে এই তিনটা বল জীবনেও ভারসাম্য সৃষ্টি করবে না, জীবনেও ভারসাম্য সৃষ্টি করবে না। বুঝছো? এবার আমাকে বলো 1, 2, 6 এই তিনটা কি ভারসাম্য সৃষ্টি করে? এই তিনটা কি ভারসাম্য সৃষ্টি করে? করতে পারে। আমি তোমাকে ফ্রিডম দিলাম, তুমি এদের মাঝখানে কোনটা যেমনি ইচ্ছা সেমনি সাজাইতে পারো। তুমি এদের মাঝখানের কোনটা যেমনি ইচ্ছা এমনি সাজাইতে পারো। এই এরা তিনটা ভারসাম্য সৃষ্টি করতে পারে। এদের দিয়ে ত্রিভুজ হয় না, কিন্তু ভারসাম্য সৃষ্টি করতে পারে। ধরো এক না, ভারসাম্য সৃষ্টি করতে পারে না, তাই না? ছোট দুইটার যোগফল তো 6 থেকে, ত্রিভুজ গঠন করে না, ভারসাম্য সৃষ্টি করে। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা এইবার বলো, এটা সবাই, এই তিনটা বল কি ভারসাম্য সৃষ্টি করতে পারে? এই তিনটা বল কি ভারসাম্য? তিনটা বল, আমি কিন্তু মাঝখানের কোন ফিক্স করে দেই নাই। এই তিনটা বল যত কম্বিনেশনে সম্ভব সাজানো সম্ভব, কোন একটা কম্বিনেশনে গিয়ে কি ভারসাম্য সৃষ্টি করে? পারে। এদের তিনজনকে দিয়ে ত্রিভুজ হয় না, কিন্তু এরা ভারসাম্য সৃষ্টি করতে পারে। ধরো 3 নিউটন বলটা এদিকে, ঠিক আছে, 3 নিউটন বলটা এদিকে, 2 নিউটন এদিকে আর 1 নিউটন এদিকে, ঠিক আছে, 2 নিউটন এদিকে আর 1 নিউটন হচ্ছে এদিকে। বুঝছো? এই হচ্ছে 2 নিউটন, এই হচ্ছে 1 নিউটন। এরা ভারসাম্য সৃষ্টি করতে পারে। একটা স্ট্রাকচারই, বড় বলটা একদিকে, বাকি দুইটা একদিকে। বুঝতে পারছো? যদিও এদের দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না, এটা একটা এক্সট্রিম কেস, এটা একটা এক্সট্রিম কেস। বুঝছো? আর আর ধরো 2, 4, 3 এদের দ্বারা মানে দেখো ত্রিভুজ গঠন করা যায়, এরা ভারসাম্য সৃষ্টি করতে পারে। এবং একটা সার্টেন স্ট্রাকচারে, কিন্তু আমি যদি বলে দিই এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করছে, তুমি কি তাদের মধ্যবর্তী কোণ বের করতে পারবা? ডেফিনেটলি পারবা, তাই না? বলো বলো, আমি যদি বলি এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করছে, 2 এদিকে হচ্ছে 3 এদিকে হচ্ছে 4, পারে তো? তুমি মধ্যবর্তী কোণ বের করতে পারবা না, মধ্যবর্তী কোণ কিন্তু ফিক্সড। এই দুইটার লব্ধি এটা, এই দুইটার লব্ধি এটা। আমি কি বুঝতে পারলাম? তাহলে তোমাকে যদি তিনটা বল দেওয়া থাকে, এবিসি, সিটা হচ্ছে সবচেয়ে বড়, বিগেস্ট, সবচেয়ে বড় বল। এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করার শর্ত হচ্ছে ছোট দুইটার যোগফল সবচেয়ে বড়টার চেয়ে বড় বা সমান হওয়া লাগবে। তিনটা বল ভারসাম্য সৃষ্টি করার শর্ত, তিনটা বল ভারসাম্য সৃষ্টি করার শর্ত। আমি কি বুঝাতে পারলাম? আর ত্রিভুজের বাহু দ্বারা নির্দেশিত হলে এই দুইটা বাদ, ছোট দুইটার যোগফল বড়টা থেকে বড় হওয়া লাগবে। এই ক্লিয়ার সবাই? বলো, বুঝছো? বুঝছো? তাহলে এখানে দেখো তো কি বলছে, নিচের কোন বলত্রয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে এবং মানে একই ক্রমে প্রকাশ করলে স্থিতাবস্থায় থাকবে? বুঝছো? থাকবে ত্রিভুজের। এবার কি চলে আসছে? ত্রিভুজের মানে এবং দিকের জন্য এইটা। আর ভারসাম্যের শর্ত হচ্ছে কি? এটা হওয়া লাগবে। তোমাকে জাস্ট তিনটা বল দিয়ে বলে দিলে এরা কি ভারসাম্যে থাকতে পারে? মাঝখানের স্ট্রাকচার, অ্যাঙ্গেল কিন্তু ফিক্সড বলে নাই, অ্যাঙ্গেল তুমি তোমার মতো সাজাবা। তখন এই শর্ত মানলেই ওদেরকে ভারসাম্যে, এমন একটা স্ট্রাকচার বানানো সম্ভব যাতে ভারসাম্যে থাকে। আর ত্রিভুজ দিয়ে বললে এটা। তাহলে দেখো তো,
এই দুইটার যোগফল কি 3 থেকে বড় না, ছোট দুইটার যোগফল এটা থেকে বড়, 10 আর 20 না, 5 আর, তাহলে আমাদের অ্যান্সার কি বি, আমাদের অ্যান্সার কি বি। আমি কি বুঝাইতে পারলাম? চলো চলো চলো, এবার আমরা যেটা দেখবো লামের উপপাদ্য। লামের উপপাদ্য, মনোযোগ দিবা, লামের উপপাদ্য। এইটা আমরা দেখছি হচ্ছে ভারসাম্যের শর্ত, অর্থাৎ কি হলে বল তিনটা ভারসাম্যে থাকে, তাই না? এটা আমরা কি দেখছি? বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, অর্থাৎ কি হলে তিনটা বল সাম্যাবস্থায় বা ভারসাম্যে থাকে। এবার আমরা যাব হচ্ছে লামের উপপাদ্যে। এখানে আমাকে অলরেডি বলে দিছে তিনটা বল ভারসাম্যে আছে। কি বলছে আমাকে বলো তো? আমাকে অলরেডি বলে দিছে তিনটা বল ভারসাম্যে আছে, বুঝছো? একটু সুন্দর করে আঁকাই। একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, মনোযোগ দিবা। একটা বিন্দুতে কি তিনটা বল ভারসাম্যে আছে, তাহলে ব্যাপারটা এরকম। তোমাকে অলরেডি আমি বলে দিলাম একটা বিন্দুতে পি কিউ আর আর তিনটা বল কেমনে আছে? ভারসাম্যে আছে। তিনটা বল কেমনে আছে? ভারসাম্যে আছে। তার মানে তাদেরকে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা ডিনোট করা যাবে। তাদেরকে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যাবে, তাই না? এটাই তো শিখে আসছি। আমি যদি তোমাকে বলি যে এই তিনটা বল ভারসাম্যে আছে, তার মানে এটাকে কি করা যাবে? একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে প্রকাশ করা যাবে। আচ্ছা, আমি এই কোণটা চিন্তা করি আলফা, এই কোণটা চিন্তা করি বিটা, এই কোণটা চিন্তা করি গামা। এটা আমি ধরে নিলাম, তুমিও ধরে নিতে পারো। ধরে নিছো? ধরে নিছো তো? এখন এই ত্রিভুজের সাথে আমাকে বলতে পারবা আলফা কোণ কোনটা? আলফা কার কার মধ্যবর্তী কোণ? আলফা কার কার মধ্যবর্তী কোণ? কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, তাই না? আলফা কার কার মধ্যবর্তী কোণ? বিটা কার কার মধ্যবর্তী কোণ? গামা কার কার মধ্যবর্তী কোণ? আমাকে বলো তো। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? গামা 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 গামা, এই যে গামা 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 গামা। এখানে বলো তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? এটা খবরদার এটা না কিন্তু, এটা না কিন্তু। পি আর কিউ তাদের মধ্যবর্তী কোণ এই যে এইটা, পায়ে পা মাথায় মাথা, তাহলে এটা হচ্ছে গামা, তাই না? তারপর কিউ আর আর এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে আলফা। এখানে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কিন্তু এই যে এইটা 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 এইটা। তুমি চাইলে তুলনা করেও দেখতে পারো এটা এটা, তাই না? যে কিউ 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 একটু বাড়াই দিলে এই যে এটা হচ্ছে কি আমাদের গামা। তারপর বিটা বাকি থাকে, বিটা বিটা কার কার মধ্যবর্তী কোণ? পি আর আর এর মধ্যবর্তী কোণ, পি আর আর এর মধ্যবর্তী কোণ, তাহলে এই হচ্ছে পি আর আর এর মধ্যবর্তী কোণ বিটা। আমি কি তোমাদের একটু বুঝাইতে পারলাম? সবাই সবাই বলো তো। তাহলে এই পুচকি কোণগুলো আমরা একটু বের করে ফেলি। এটা কত? পাই মাইনাস বিটা। এটা কত? পাই মাইনাস গামা। এটা সর্বনাশ, এটা তো আলফা, তাই না? এটা কি পাই মাইনাস আলফা। এই ঠিক আছে, আমাকে বলো। আমি তোমাকে অলরেডি বলে দিছি এই তিনটা বল কেমনে আছে? ভারসাম্যে আছে। আমি তোমাকে এটা বলে দিছি, কোশ্চেনে বলে দিছি পি প্লাস কিউ প্লাস আর এই তিনটা বল ভারসাম্যে আছে। এই তিনটা বল ভারসাম্যে আছে। কেমনে আছে? ভারসাম্যে আছে। সেখান থেকে আমরা কিছু একটা প্রমাণ করব। কি প্রমাণ করব? আস্তে আস্তে। ভারসাম্যে যদি থাকে তাহলে এই তিনটা বলকে কোন একটা ত্রিভুজের বাহুগোলা বরাবর মানে এবং দিকে একই ক্রমে সাজাতে পারবে, সেই ত্রিভুজটা হচ্ছে এটা। তার মানে এই তিনটা বলকে একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে সাজাইলাম। তো এদের মধ্যবর্তী কোণ আলফা বিটা গামা ধরে নিলাম। সেটা আর এটার সাথে এই ত্রিভুজের কোণগুলোর সাথে একটা সম্পর্ক আনছি। ওকে ফাইন, খুবই ফাইন। এখন এই ত্রিভুজের এই বাহুটার মান কি? পি এর মানের সমান,
তার বিপরীত কোণ কত? পাই মাইনাস আলফা। বলের সাইন সূত্র মনে আছে তোমাদের? এই বাহু ডিভাইডেড বাই সাইন এটা সমান এই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন এটা সমান এই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন এটা সমান টুয়াইস আর। তাহলে আমি কি লিখতে পারি না? প্রত্যেকটা বাহু আর তার বিপরীত কোণের সাইন এই দুইটার অনুপাত সমান। প্রত্যেকটা বাহু আর তার বিপরীত কোণের সাইন এই দুইটার অনুপাত সমান। তাহলে পি বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ কত? সাইন পাই মাইনাস আলফা ইকুয়ালস টু কিউ বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ কত? সাইন পাই মাইনাস বিটা ইকুয়ালস টু আর বাহু ডিভাইডেড বাই সাইন তার বিপরীত কোণ কত? পাই মাইনাস গামা। এটারা একটু সুন্দর করে লিখবো আমরা। সমান ওই আমাদের পরিবৃত্তের ব্যাস না, ওটা লিখলাম না, এটা একটু সুন্দর করে লিখি। দেখো তো, লামের উপপাদ্যের প্রমাণ পরীক্ষায় আসে, আগে আসতো, এখন আর আসে না, বুঝছো? আমি কি কোথাও কোনো ভুল টুল লিখছি? এবার আমি লামের উপপাদ্যটা তোমাকে বলবো। একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, তিনটা ভিন্ন ক্রিয়া রেখা বরাবর, বুঝছো? একই ক্রিয়া রেখা না, মানে দুইটার দিক এক হয়ে গেলে তো আলফা বিটা বা গামা কোনো একটা মান শূন্য হয়ে যাবে, নিচে অসংজ্ঞায়িত চলে আসবে, বুঝছো? আলফা বিটা বা গামা কোনো একটা শূন্য হলে তো নিচে অসংজ্ঞায়িত চলে আসে। তো ওটা না করে আমরা বললাম যে একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে তিনটা ভিন্ন ক্রিয়া রেখা বরাবর। ওকে, আচ্ছা, যদি এদের লব্ধি শূন্য হয় তাহলে যে কোনো একটা বল আর তার বিপরীত কোণের সাইন এই দুইটার অনুপাত সবার ক্ষেত্রে সমান। লামের উপপাদ্য শেষ, বুঝছো? কে 100% বুঝছো? একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, অবশ্যই সমতলীয় বল, খবরদার, এটা কিন্তু সমতলীয় বল, অসমতলীয় না। অর্থাৎ দুইটা এমনে কাজ করতেছে আরেকটা এমনে কাজ করবে এরকম না, তিনটা বল একই সমতলে কাজ করবে, ঠিক আছে? একই সমতলে। একটা বিন্দুতে আবার বলতেছি, একটা বিন্দুতে তিনটা সমতলীয় বল ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর যদি ক্রিয়া করে এবং এদের লব্ধি শূন্য হয়, তাহলে প্রত্যেকটা বল আর তার বিপরীত কোণের সাইন এই অনুপাতটা সমান। আমি কি বুঝাইতে পারছি? ট্রাইগোনোমেট্রিক ফর্মুলার মতো, এই যে সুন্দর করে লেখা আছে, দেখো 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 সুন্দর করে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, পয়েন্ট টু পয়েন্ট, একই সমতলে, বুঝছো? কেন সমতলে? একটা বিন্দুতে তিনটা বল এমনি কাজ করতে পারে, একটা ধরে এমনি তো হইব না, আমরা সমতলীয় বল নিয়ে কাজ করতেছি, বুঝলে কি? একই সমতলে সমবিন্দু বল হওয়া লাগবে। কোন একটা বিন্দুতে তিনটা বল ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর, কারণ আলফা বিটা গামা কোনোটাই শূন্য হওয়া যাবে না। ধরো দুইটা বল একই ক্রিয়া রেখার উপরে কাজ করতেছে, তাহলে তো একটা কোণ জিরো হয়ে যায় না, সেটা হওয়া যাবে না। ক্রিয়া করে যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে প্রতিটি বলের মান তাদের বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ পি বাই সাইন আলফা। এই যে সুন্দর করে লিখি, পি ডিভাইডেড বাই তার বিপরীত কোণ কত? তার বিপরীত কোণ মানে হচ্ছে পি বাদে বাকি যে দুইটা আছে কিউ আর আর, তাদের মধ্যবর্তী কোণ, পি বাই সাইন আলফা। অর্থাৎ যে কোনো একটা বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু কিউ বাই তার বিপরীত কোণ কত? সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা। তোমরা বলের সাইন সূত্র পড়ছিলা গত চ্যাপ্টারে, ওটার সাথে মিল আছে না? ওটারই চাচাতো ভাই আসলে এটা। যে কোনো একটা বল ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের অন্তর্গত কোণের সাইন সূত্রে পড়ছিলাম। সাইন সূত্র আর এটার সাথে কি রিলেশন, এটা একটু সবাই বাসায় চিন্তা করবা। সাইন সূত্রে আমরা পড়ছিলাম যে এই দুইটা লব্ধি যদি এখানে থাকে তখন এই তিনটা দিয়ে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করছিলাম, মনে আছে? এটা সাইন সূত্রে এখানে লব্ধি না, এই তিনটা ভারসাম্য সৃষ্টি করছে, তাহলেও কিন্তু একটা ব্যাপার আছে। এই তিনটা যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে এই দুইটার লব্ধি কি আসলে এই আর এর সমান না? সেখান থেকেই আসলে সাইন সূত্র
আর লামের উপপাদ্যের একটা সুন্দর সম্পর্ক আনা যায়, যেটা তোমরা বাসায় করবা। তোমাদের কোথাও লাগবে না, বাট যারা একটু অ্যাডভান্স আছো করে নিতে পারো। ঠিক আছে, চলো আমরা এখন অঙ্কে যাই। আরেকটা সূত্র আছে বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। এটা করলে তুমি আউলায় যাবে, এখন দরকার নেই, আমি লাস্টে চ্যাপ্টারটা শেষে এটা তোমাদের শিখাই দেব। বলো, পি মানের তিনটা সমান একতলীয় বল ভারসাম্যে থাকলে এদের মধ্যবর্তী কোণ কত? পি মানের তিনটা সমান একতলীয় বল কত আমাকে বলো? 120, তাই না? তিনটা, তাহলে তিনটা সমান বল কখন ভারসাম্যে থাকবে? 120। তারপর চলো পি কিউ আর বল ত্রয় এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 60 এবং পি ও আর এর মধ্যবর্তী কোণ 150। তাহলে কিছু একটা দেখাইতে বলছে। তাহলে এই একটা বিন্দু পি, ঠিক আছে? তারপর কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? 60। পি আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150। মনোযোগ। এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ, এই হচ্ছে আর। কি বলছে? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তারপর পি ও আর এর মধ্যবর্তী কোণ, পি ও আর এর মধ্যবর্তী কোণ কত? 150। তাহলে বলো তো এই কোণটা কত? এটা কত? 210, 360, এটাও 150, তাই না? তাহলে এই তিনটা বল যদি ভারসাম্যে থাকে, তোমাকে কিন্তু বলছে ভারসাম্যে আছে, তাহলে লামের উপপাদ্য খাটবে। লিখে দিবা সুন্দর করে, লামের উপপাদ্য অনুসারে। এটা তোমরা ফিজিক্সে হয়তো পড়ছো। তাহলে পি ডিভাইডেড বাই সাইন 150, সাইন 150 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন 150 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 60। সাইন 150 এর ভ্যালু কত? হাফ। পি ডিভাইডেড বাই হাফ, কিউ ডিভাইডেড বাই হাফ, আর ডিভাইডেড বাই √3/2। সব নিচের 2 যদি বাদ করে দাও তাহলে কি থাকে? পি সমান কিউ সমান আর বাই √3। ক্লিয়ার? বলো সবাই, তোমরা কি বুঝছো? এটাই লামের উপপাদ্যের। বাকি চ্যাপ্টার পুরাটা আসলে এই লামের উপপাদ্য নেই, বাকি চ্যাপ্টার পুরাটা আসলে লামের উপপাদ্য নেই। চলো আমরা আস্তে আস্তে করতে থাকি। কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল পি কিউ এবং আর ভারসাম্য সৃষ্টি করে। পি ও কিউ পরস্পর লম্ব, কিউ ও আর এর মধ্যবর্তী কোণ এত, তাহলে কিউ ও আর এর অনুপাত কত? চলো যা বলছি একটু সুন্দর করে আঁকাই। পি কিউ আর, পি এবং কিউ পরস্পর লম্ব, এই হচ্ছে পি। শোনো, ভারসাম্যে আছে আর বল তিনটার মধ্যবর্তী কোণ সংক্রান্ত জিনিস দেওয়া আছে, তার মানে লামের উপপাদ্য। শোনো, লামের উপপাদ্য কখন অ্যাপ্লাই করবা বলে দিচ্ছি সুন্দর করে। লামের উপপাদ্য কখন অ্যাপ্লাই করবা? প্রথমত ভারসাম্যে আছে, প্রথম কথা হচ্ছে ভারসাম্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে তিনটা বল। 3 নাম্বার হচ্ছে মাঝখানের অ্যাঙ্গেল নিয়ে যদি কিছু দেওয়া থাকে বা কিছু বের করতে বলে। ঠিক আছে, চলো। পি এবং কিউ পরস্পর লম্ব, এই হচ্ছে আমাদের কিউ বাবাজি। তারপর পি ও আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। পি কিউ আর, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 120। হ্যাঁ, তাহলে এখানে কত? 150, তাই না? 150, 270, 90, তাই তো? তাহলে আমাকে বলো তো এরা ভারসাম্যে আছে। তাহলে পি বাই সাইন 150, পি বাই সাইন 150 লামের উপপাদ্য অনুসারে ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন 120 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 90।
আমার কি কি বলছে, কিউ আর এর অনুপাত, বুঝছো? আমার তাহলে কিউ আর আর নিয়ে কাজ করলেই হবে, পি কে আসলে দরকারই নেই। পি বাবাজি তুমি চলে যাও, ওকে লেখারই দরকার ছিল না, ঠিক আছে? কিউ আর আর নিয়ে কথা বলতে বলছে, ওকে। তাহলে আমাকে বলো তো কিউ বাই আর এটা কত? সাইন 120 বাই সাইন 90, সাইন 120 বাই সাইন 90, সাইন 90 এর ভ্যালু 1, সাইন 120 এর ভ্যালু √3, √3, ঠিক আছে? কিউ বাই আর এটা কত? √3। ডান। 150 হবে না? ভুল করছি? কত হবে? ওহো রে, দেখছো দেখছো, কিউ ও আর, তাহলে এইটা 120, এটা 150, সর্বনাশ। তাহলে দেখো তো পি বাই কত? সাইন 120, কিছু জিনিস জাস্ট চেঞ্জ করা লাগবে। এখানে কত? 1, বুঝছো? তাহলে কত? 150। এবার তো ঠিক আছে না? না এবার ভুল করছি? ঠিক আছে, ওকে, চলো 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 তারপরেরটা। সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। কোনো বিন্দুতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কি বলছে, কোন বিন্দুতে কার্যরত পি কিউ আর মানের তিনটা সমান বল ভারসাম্যে আছে। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ কিছু একটা দেখাইতে বলছে। তাহলে চলো আমরা দেখি। একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে। প্রথমত হচ্ছে পি, পি, তারপর বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে পি আর এর মধ্যবর্তী কোণ যদি আলফা ধরো, এটা ধরো পি, এটা ধরো আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ যদি আলফা ধরো, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত আমাকে বলতে পারবা? এটা কত? টুয়াইস আলফা না? টুয়াইস আলফা না? বলো। কোশ্চেনে যেই তথ্যটা দেওয়া আছে সেটা কি আমরা সুন্দর করে লিখতে পারছি? কোশ্চেনে যেই তথ্যটা দেওয়া আছে সেটা কি সুন্দর করে আমরা লিখতে পারছি? আমাকে বলো, কোশ্চেনে যেই তথ্যটা দেওয়া আছে সেটা কি সুন্দর করে আমি লিখতে পারছি? বলো তো, লিখতে পারছি। তাহলে এই কোণটা কত বলো তো? 360 মাইনাস 3 আলফা না? 360 মাইনাস 3 আলফা, 360 মাইনাস 3 আলফা। তাহলে এবার লামির সূত্র অ্যাপ্লাই করি, সুন্দর করে লিখবা। লামির উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। আচ্ছা দেখো, প্রমাণে কি আর পি কিউ তিনটাই আছে, আলফাটা নাই, এই আলফারে আমার সরাইতে হবে, আলফাটা নাই, আলফারে সরাইতে হবে, আলফা আমি ধরে নিছি। আচ্ছা, লামির উপপাদ্য যদি অ্যাপ্লাই করো তাহলে কি হয়? পি বাই সাইন 360 minus 3 alpha equals to q by sin alpha equals to r by sin 2 alpha। আচ্ছা দেখো, p by এটা কি হয়? মাইনাস সাইন 3 আলফা না? বলো। সাইন 3 আলফার একটা ফর্মুলা আছে, সমান 3 sin alpha minus 4 sin cube alpha, 3 sin alpha minus 4 sin cube alpha। দেখো আমার টার্গেট হবে আলফারে সরানো, দেখি কিভাবে আলফা সরানো যায়। এটা তাহলে কি হয়? মাইনাস সাইন 3 আলফা। এটা তাহলে কি হয় বলো তো? মাইনাস সাইন 3 আলফা, মাইনাস সাইন 3 আলফা। তাহলে এটাকে যদি ফর্মুলায় ভাঙাও, এটা হচ্ছে সাইন 3 আলফা মাইনাস মাইনাস সাইন 3 আলফা কি হবে? 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা, 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা, এটাই তো ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই 2 sin alpha cos alpha। বুঝছো? বুঝছো বুঝছো কি করছি?
এখন সব জায়গা থেকে সাইন আলফা খাটতে পারো, কারণ সাইন আলফা শূন্য হবে না। সাইন আলফা শূন্য হলে লামের উপপাদ্য খাটবেই না। তাহলে এটা যদি শূন্য হয় ওটাও শূন্য হয়ে যাবে, তার মানে পি কিউ আর একই দিকে তিনটা, বুঝছো? আলফা যদি শূন্য হয় তাহলেই তো সাইন আলফা শূন্য, তো এটা ভ্যালিড না। তো সবগুলা সাইন আলফা ভ্যানিশ করে দাও, তাহলে পি বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর বাই 2 কজ আলফা। আচ্ছা, তা আমার কাজ হচ্ছে আলফারে ভ্যানিশ করা, তাইলেই তো হয়। আমার কাজ হচ্ছে আলফারে ভ্যানিশ করা। আচ্ছা, আলফারে ভ্যানিশ করা যায়। এখানে তিনটা জিনিস সমান, এখানে এখানে কি তিনটা জিনিস সমান, বুঝছো? তিনটা জিনিস সমান, এই দুটা সমান, এই দুটা সমান। সবাই কি বুঝছো? আচ্ছা, আমি যদি এখান থেকে কজ আলফার ভ্যালু বের করে, এখানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারের ভ্যালু কজ স্কোয়ার নিতে পারবো, এখান থেকে কজ আলফার ভ্যালু বের করে ওখানে নিয়ে বসাই দিই। এই যে দুইটা বক্স, এই হলুদ বক্স থেকে, খেয়াল করো তো, এই হলুদ বক্স থেকে আমি কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু আর বাই 2 কজ আলফা। তাহলে আমাকে বলো তো কজ আলফা সমান কত? আর বাই টুয়াইস কিউ, এটা আমাদের ধরো 1 নাম্বার। এবার এই বক্স থেকে আমরা কি লিখতে পারি? পি ইকুয়ালস টু, পিঙ্কি বক্স থেকে, পিঙ্কি বক্স থেকে পি ইকুয়ালস টু, বা এরকম লিখতে পারো পি বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 ইকুয়ালস টু কিউ, তাই না? তাই তো, তুমি এটা একটু ভাষা লিখবা আর কি, 1 নং থেকে 1 নং থেকে। ওকে, তাহলে আমি তো কজ আলফার ভ্যালু জানি, আমি কজ আলফার ভ্যালু জানি না? আমাকে সবাই বলো তো, আমি তো কজ আলফার ভ্যালু জানি, তাই না? তাহলে সাইনটাকে কজে নিয়ে নিই, কিউ ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা, এটাকে লিখতে পারো না 4 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা মাইনাস 3। তাহলে কি হয়? পি ইকুয়ালস টু কিউ ইন্টু 4 মাইনাস 3 কত? 1। 4 মাইনাস 3 কত? 1, তাই না? 4 মাইনাস 3 কত? 1 মাইনাস 4 ইন্টু কজ স্কোয়ার আলফা। কজ স্কোয়ার আলফা মানে এই যে এটা, এটার স্কোয়ার না? আমাকে সবাই বলো এটা কি হবে? আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার, আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার, বুঝছো? এটারে সিম্পলিফাই করলেই কাজ শেষ, এইটারে সিম্পলিফাই করলেই কি আমাদের কাজ শেষ। চলো সিম্পলিফাই করি। সবাই বুঝতেছো তো? সহজ, কিন্তু অত প্যাচালের কিছু নাই, অত প্যাচালের কিছু নাই। দেখো দেখো দেখো, পি ইকুয়ালস টু কিউ ইন্টু এই 4 4 কাটা, নিচে কত? আমাকে বলো নিচে কত? কিউ স্কোয়ার। নিচে কত? কিউ স্কোয়ার। উপরে কত? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা এটা কাটা কিউ। তাহলে দেখো তো কি থাকে, আর গুণন যদি করো পি কিউ, আমার প্রমাণে কি আছে? আর স্কোয়ার এক পাশে, তো আমি আর স্কোয়ারটাকে আলাদা করি, যে পি কিউ সমান কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সেখান থেকে আমাকে বলো তো আর স্কোয়ার কত? কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। তো আর স্কোয়ার সমান কিউ যদি কমন নাও কিউ মাইনাস পি। প্রুভড, ডান। ঠিক আছে, সবাই বুঝছো? শেষ লাইনটা বুঝো নাই? যে যোগ বিয়োগ 4 মাইনাস 3 কত? 1 মাইনাস 4 কজ আলফার ভ্যালু কত? এটাকে স্কোয়ার করলে আর স্কোয়ার বাই 4 কিউ স্কোয়ার। বুঝছো সবাই? ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? এবার আমরা আমাদের পরিচিত কিছু টপিকে যাব। পিচ্চি কাল থেকে অনেক কিছু শিখে আসতেছো, পিচ্চি কাল থেকে বেশ কয়েকটা জিনিস শিখে আসতেছো, ওই বেশ কয়েকটা জিনিস নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করব, একটু পড়াশোনা করব। হ্যাঁ, নেক্সট 4 থেকে 5টা অঙ্ক করাবো, এগুলো পরীক্ষায় আসবে। খুবই সহজ অঙ্ক, একবার বুঝতে পারলেই ডান। এখানে ত্রিকোণমিতি আসবে, বুঝছো? ত্রিকোণমিতি দুনিয়ার সব জায়গায় চলে আসে, সেটা হোক স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সব জায়গায়। চলো
তো আমরা এখন এই জিনিসটা সরল রেখা চ্যাপ্টারে শিখছি না, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র। ঠিক আছে, এগুলো মুছা দেই, নতুন করে আঁকাই, এটাই বেটার। এগুলো মুছে আমি ধরো নতুন করে আঁকাই। তো প্রথমত আসো ভর কেন্দ্র। একটা ত্রিভুজের ভর কেন্দ্র, এটা নিয়ে তো তোমাদের সবার আইডিয়া আছে, তাই না? একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের তিনটা বাহুর তিনটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, যে কোনো একটা শীর্ষ আর বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই দুইটা যোগ করলে তুমি যেটা পাবা এটা একটা মধ্যমা। বুঝছো? এটা একটা কি মধ্যমা। সিমিলার ভাবে এটা আর এটা যোগ করলে তুমি যেটা পাবা এটা একটা মধ্যমা। সিমিলার ভাবে এই তিনটা মধ্যমা যেই বিন্দুতে গিয়ে ছেদ করবে সেটাই হবে ভর কেন্দ্র। সেটাই কি ভর কেন্দ্র। ভর কেন্দ্রটাকে আমরা জি দিয়ে প্রকাশ করলাম। এখন ভর কেন্দ্রে অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আছে। সুন্দর সুন্দর কি প্রপার্টি? ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1, শীর্ষের দিকে 2 আর এদিকে 1। ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। খুবই মজার একটা জিনিস, এটা আমরা নেক্সট চ্যাপ্টারেও পড়বো। আর এই যে ডি, এটা আসলে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি ইস টু ডিসি, বিডি ইস টু ডিসি, এটার ভ্যালু কত? 1। তারপর এখানে তিনটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হয়, তাই না? আমাকে সবাই বলো, ভর কেন্দ্র আর শীর্ষবিন্দু তুমি যদি যোগ করো তিনটা ত্রিভুজ তৈরি হয়। জি এ বি গাব, তিনটা সমান। তোমরা কি গাব ফল খাইছো? জি এ বি জিবিসি, গাব গাছ বিশাল লম্বা হয়, মজা আছে, অনেক দিন হয়েছে আমি খাই নাই। জিএসি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আচ্ছা, তাহলে আমার কি ভর কেন্দ্রের কাহিনী ডান, ভর কেন্দ্রের কাহিনী ডান। তোমাকে কি বলবে জানো? বলবে এরকম যে একটা ত্রিভুজের ভর কেন্দ্রে এখানে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর তিনটা বল কাজ করতেছে, এদের লব্ধি শূন্য। কিছু একটা প্রমাণ করতে বলবে। কেন বুঝছো? এই যে ভর কেন্দ্রে তিনটা মধ্যমা বরাবর তিনটা বল কাজ করতেছে, তাদের লব্ধি শূন্য হলে কিছু একটা বাইর করো। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো, অসুবিধা নেই। এবার চলো কি লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু কি দেখবো? লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তুমি যদি বিপরীত বাহুর উপর লম্ব টানো, প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তুমি যদি বিপরীত বাহুর উপরে লম্ব টানো, প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তুমি যদি বিপরীত বাহুর উপরে লম্ব টানো, তাহলে এই তিনটা লম্ব যেই বিন্দুতে গিয়ে ছেদ করবে এটাকে বলা হয় লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। এটা ধরো এ বাহু, মজার মজার কিছু জিনিস আছে বলতেছি। এটা ধরো বি কোণ, এটা ধরো সি কোণ। আচ্ছা, এখন এখন এই বিন্দুতে ধরো তিনটা বল কাজ করতেছে লম্ব বরাবর। এই যে এদিকে একটা, এই একটা বল, দেখো পিঙ্কি দিয়ে আমি বল বুঝাইতেছি বা লাল কালার দিয়ে, ঠিক আছে? একটা বল কাজ করতেছে, এই লম্ব বরাবর আরেকটা বল কাজ করতেছে, এই লম্ব বরাবর আরেকটা বল কাজ করতেছে, ঠিক আছে? তোমাকে সাধারণত কি বলবে জানো? বলবে এই তিনটা বল ভারসাম্যে আছে, লামের উপপাদ্য অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, লামের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য কি জানি লাগে? এই তিনটা বলের মধ্যবর্তী কোণ, কোণটা আমরা বের করি। আচ্ছা, যেহেতু লম্ব, আমাকে বলো তো এটা 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি। এই চারটার যোগফল 360, এই দুটার যোগফল 180। তাহলে এইটা আর ওদিকে আছে এ কোণ, এই দুটার যোগফল কত? 180 না? 180 না? তাহলে এই কোণটা আমি বলতে পারি না 180 মাইনাস এ। আমাকে সবাই বলো 180 মাইনাস এ।
হ্যাঁ তাই না, 120 না 180 মাইনাস এ, বা তোমরা সুন্দর করে লিখতে পারো যদি রেডিয়ান লেখো পাই মাইনাস এ। আচ্ছা, সিমিলার ভাবে আমাকে বলতে পারবে এই কোণটা কত? এই দুইটা কিন্তু লম্ব, এই যে এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এই দুইটার যোগফল 180, বাকি দুইটার যোগফল 180, তাহলে এটা কত? পাই মাইনাস বি। এটা কত? পাই মাইনাস সি। বুঝছো? তো ইজিলি তুমি লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। তিনটা বল, তাদের মধ্যবর্তী কোণ জানো, তাদের মধ্যবর্তী কোণ জানো। বুঝছো সবাই? সবাই সবাই এটা কি লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দুর কাহিনী, লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দুর কাহিনী, লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দুর কাহিনী। চলো এবার যাব হচ্ছে পরিকেন্দ্র। এবার কি যাব? পরিকেন্দ্র। হ্যাঁ কি যাব? পরিকেন্দ্র। একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ঠিক আছে? তার পরিবৃত্ত, তার পরিবৃত্তের যেই কেন্দ্র, তার পরিবৃত্তের যে কেন্দ্র, এটাকেই বলা হবে পরিকেন্দ্র। তোমাকে কি বলবে জানো? একটা ত্রিভুজের পরিকেন্দ্র থেকে শীর্ষ বরাবর তিনটা বল কাজ করতেছে। পরিকেন্দ্র থেকে কি শীর্ষ বরাবর তিনটা বল কাজ করতেছে। এখানে লামের উপপাদ্য অ্যাপ্লাই করে কিছু একটা করা লাগবে। কি করা লাগবে? কিছু একটা করা লাগবে। তুমি কি বুঝছো আমার কথা? একটা ত্রিভুজের পরিকেন্দ্র, আমি একটু নাম দিয়ে দিই। এই ত্রিভুজটা ধরো এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে তার পরিকেন্দ্র বা ও। ও বিন্দু থেকে তিনটা বল তিনটা শীর্ষ বরাবর কাজ করতেছে। এরা ভারসাম্যে আছে। লামের উপপাদ্য থেকে কিছু একটা প্রমাণ করতে হবে যেখানে এই এবিসি থাকবে। আচ্ছা তাহলে আমাকে বলো তো এই কোণটা কত হবে? সবাই দেখি কে কে পারো, কে কে পারো। এই বিসি চাপের উপরে, বিসি চাপের উপরে এটা কি কেন্দ্রস্থ কোণ না? বিসি চাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। বিসি চাপের উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্বিগুণ। এই তো ভেরি নাইস। তাহলে এটা কত? 2a, তাই না? এটা কত আমাকে বলো তো? এটা কত আমাকে বলো তো? 2b। এটা কত আমাকে বলো তো? 2c। এই তো সুন্দর সুন্দর, সাবাস, ডান। পরিকেন্দ্র ডান, পরিকেন্দ্র ডান। এবার ক্লাস 9-10-এ ফিরে যাব আমরা। আমরা ক্লাস 9-10-এ আবার একটু ফিরে যাব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্তকেন্দ্র। কি? অন্তকেন্দ্র। এই তো। আচ্ছা তাহলে অন্তকেন্দ্রের কেন্দ্র, আবারও অন্তকেন্দ্র থেকে তিনটা শীর্ষ বরাবর তিনটা বল কাজ করবে। এই এই এই। আচ্ছা এখন এই ত্রিভুজটার নাম দিই এ বি সি। কে আমাকে বলতে পারবা এই কোণটা কত? পড়ছো, ছোটবেলায় পড়ছো। এই কোণটা, এই কোণটা কত? 2a। হ্যাঁ 2a তো এটার ক্ষেত্রে, এটা কি কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ না? এটা 90 প্লাস a/2। ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে উপপাদ্যে, বৃত্ত চ্যাপ্টারে। আচ্ছা যাদের মনে নেই, অন্তকেন্দ্র কেমনে আঁকাইতা? এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করবে সেটাই অন্তকেন্দ্র না? সেটাই অন্তকেন্দ্র না? আমাকে বলো, আমাকে বলো। এই যে বি কোণটার, বি কোণটাকে মনে আছে যে কম্পাস বসায় এখানে করতা, এখানে করতা, এখানে করতা, এখানে করতা, তারপর যোগ করে যেখানে যেটা। তাহলে আমরা কি বলতে পারি না? খেয়াল করো তো, b/2, b/2 অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা প্লাস c/2, b/2 প্লাস c/2 প্লাস আলফা সমান 180।
এটা তো পুচকি একটা ত্রিভুজ তৈরি করছে b/2 + c/2 + আলফা। তাহলে এখান থেকে আমাকে বলো তো আলফা কত? 180 মাইনাস b + c/2, তাই তো? ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো এই যে b + c, এটাকে আমরা লিখতে পারি না 180 মাইনাস a? এই যে এটাকে লিখলাম, এই যে এটা b + c। b + c মানে কি? এই দুইটার যোগফল, তিনটার যোগফল a + b + c 180। তাহলে b + c কে এটা লিখতে পারি -2। বুঝছো? তাহলে দেখো তো কি থাকে, 180 মাইনাস 90 প্লাস a/2, যেটা আসলে কি থাকে 90 প্লাস a/2, 90 প্লাস a/2। ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? তাহলে আমরা লিখতে পারি না? একটু মনোযোগ, একটু মনোযোগ। এই কোণটা কত? এর যে বিপরীত শীর্ষ 90 প্লাস a/2, এটা কি 90 প্লাস b/2। তারপর ফাইনাল এইটা কি? 90 প্লাস c/2। বুঝেছো তোমরা? একটু জাস্ট দেখে নাও, এটা মাথায় রাখতে হবে। এটা কি আমাদের লম্ব কেন্দ্র? এটা কি আমাদের লম্ব কেন্দ্র? ভরকেন্দ্র এখানে কাহিনী নাই, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র, সার্কাম সেন্টার। এটা হচ্ছে ইনার সার্কেলের সেন্টার বা অন্তঃকেন্দ্র। ডান ডান ডান, সবাই তোমরা বুঝছো? ঠিক আছে, মাইক অন করবো? ওকে, করবো না, লাস্ট ক্লাসে করি। দেখো কি বলছে, এ বি সি এর লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল পি কিউ আর বল তিনটা সাম্যাবস্থায় থাকলে, এটা পানির মতো সোজা অঙ্ক, লিটারালি পানির মতো সোজা অঙ্ক। তুমি কি করবা জানো? মনোযোগ দাও, মনোযোগ দাও। সুন্দর করে একটা চিত্র আঁকো, এবিসি ত্রিভুজ। সুন্দর করে আঁকছো, আঁকছো। হ্যাঁ, এ বি সি, এদের লম্ব কেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে লম্ব কেন্দ্র থেকে সুন্দর করে চিত্র আঁকাবা, লম্ব কেন্দ্র থেকে আনুমানিক চিত্র আঁকালেই হবে। বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল পি কিউ আর। বিসি বাহুর উপর একটা বল কাজ করতেছে, লম্ব বরাবর কিন্তু। তারপর সিএ বাহুর উপর লম্ব বরাবর একটা বল কাজ করতেছে, এবি বাহুর উপর লম্ব বরাবর একটা বল কাজ করতেছে। ঠিক আছে? বুঝছো? এই যে এইগুলা কি লম্ব বরাবর কাজ করতেছে, এগুলো 90 ডিগ্রি, এগুলা কি 90 ডিগ্রি। ঠিক আছে? তোমরা সবাই বুঝছো 90 ডিগ্রি। তাহলে কি বলছে এখানে, বিসির উপরে পি, এই যে যথাক্রমে পি, সি এর উপরে কিউ, এটার উপরে আর। এরা কেমনে কি করতেছে? ভারসাম্য সৃষ্টি করতেছে। মানে আমি এখন লামের উপর অ্যাপ্লাই করব। তো তোমার এখনকার কাজ হবে কি জানো? এই যে কোণগুলা, এই কোণটা কত বলো তো? পাই মাইনাস এ। এই কোণটা কত আমাকে বলো তো? পাই মাইনাস পি। এই কোণটা কত আমাকে বলো তো? পাই মাইনাস সি। ঠিক আছে? আচ্ছা, অঙ্ক শেষ। তুমি কি লিখবা জানো? ধরি এবিসি একটা ত্রিভুজ, এটার লম্ব কেন্দ্র ও থেকে বিসি সিএ ও এবি বাহু বরাবর তিনটা বল পি কিউ আর কাজ করতেছে। এটা ধরো ডি দিলাম, ই দিলা, এফ দিলা। তাহলে এটা কিন্তু ভাষায় লিখবা সুন্দর করে, এই কথাটা ভাষায় লিখবা। তোমাদের বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে ভাষাটা কিভাবে লিখতে হয়। এবিসি একটা ত্রিভুজ যার লম্ব কেন্দ্র ও থেকে বিসি সিএ আর এবি বাহুর উপর লম্ব বরাবর পি কিউ আর তিনটা বল কাজ করতেছে। ঠিক আছে? সুতরাং লামের উপপাদ্য অনুসারে যেহেতু এরা তিনটা ভারসাম্য আছে,
লামির উপপাদ্য অনুসারে, লামির উপপাদ্য অনুসারে আমাকে বলো তো পি বাই সাইন এফ ও ই, এই কোনটা হচ্ছে এফ ও ই, সুন্দর করে ডিটেইলসে লিখবা। পি বাই, সরাসরি পাই মাইনাস এতে চলে যাও না, পি বাই সাইন এফ ও ই, কোন এফ ও ই সমান কিউ বাই সাইন কোন কিউ বাই সাইন কোন এফ ও ডি বা ডিওএফ ইকুয়ালস টু আর বাই সাইন ডিওই। পি বাই সাইন এফওই, এটা কত? সাইন পাই মাইনাস এ ইকুয়ালস টু কিউ বাই সাইন পাই মাইনাস বি ইকুয়ালস টু আর বাই, তাহলে দেখো তো কি থাকে, পি বাই সাইন এ সমান কিউ বাই সাইন বি সমান আর বাই সাইন সি। বুঝছো? ক্লিয়ার? শেষ? অঙ্ক শেষ? অঙ্ক শেষ। এখন কি অনুপাত দেখাইতে বলছে, সুতরাং P is to Q is to R equals to sin A is to sin B is to sin C। প্রমাণিত, ঠিক আছে। লম্বকেন্দ্র মানে কি? এই যে লম্বকেন্দ্র থেকে লম্ব বরাবর আসছে, দেখছি না আমরা? সবাই কি ক্লিয়ার হইছ? সবাই কি ক্লিয়ার? দেখো এটার আরেকটু এক্সটেনশন আসে, হচ্ছে এরকম, সেম সবকিছু সেম, সাইন না দিয়ে এবিসি দিছে, এবিসি ত্রিভুজের লম্বকেন্দ্র ও থেকে বাদবাকি পুরাটা সেম। আমরা অলরেডি এই পুরাটা সেম ধরে এটা প্রমাণ করছি না, P is to Q is to R equals to sin A is to sin B is to sin C, তাই না? কি হলো এটা? তাই তো? এখন সবাই এই এবিসি তো কোন একটা ত্রিভুজেরই তিনটা কোণ, তাই না? একটা ত্রিভুজেরই তো তিনটা কোণ, ত্রিভুজের কোণের সাথে ত্রিভুজের কোণের সাইনের সাথে বাহুর সম্পর্ক কোন ফর্মুলা দিয়ে? সাইন ফর্মুলা না? তা আমরা লিখতে পারি না সাইনের পরিবর্তে a বাই টুয়াইস আর ইস টু অনুপাত b বাই টুয়াইস আর ইস টু c বাই টুয়াইস আর ঘ্যাচাং, তাহলে a ইস টু b ইস টু c। ডান। ক্লিয়ার? বুঝছো? এই যে এটা আমরা প্রমাণ করছি না আগের অঙ্কে? সবাই দেখো খুবই সহজ, এটা কিন্তু আগের অঙ্কে প্রমাণ করছি। এখানে প্রমাণ করতে বলছে স্মল এ স্মল বি স্মল সি, এগুলো কি? ছোট হাতের বাহু, ছোট হাতের বাহু। তাহলে সাইন থেকে বাহুতে যায় কেমনে? সাইন সূত্র না? ত্রিভুজের সাইন সূত্র মনে আছে? ত্রিকোণমিতি থেকে সাইন এ সমান a বাই টুয়াইস আর, সাইন বি সমান b বাই টুয়াইস আর, সাইন সি সমান c বাই টুয়াইস আর। ঠিক আছে? এটা ত্রিভুজের সাইন সূত্র, ত্রিকোণমিতিতে পড়ছো না? জাস্ট এগুলা লিখলাম, তারপর টুয়াইস আর, তিন পাশ থেকে টুয়াইস আর ঘ্যাচাং। ডান। ঠিক আছে? ডান তো, ডান। এর পরেরটা, এটা এটা কিন্তু খুবই পপুলার অঙ্ক, পারবা? পি কিউ আর মানের বলত্রয় এবিসি ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর লম্বা ভূমিক্ষী। কাহিনী বুঝছো? সেম কাহিনী, কিন্তু সেম কাহিনী। দেখো কি বলছে, এবার বল তিনটা, এই যে দেখো এ বি সি, এমনি
তারা তাহলে কি ওই লম্ব কেন্দ্রে গিয়েই কাজ করতেছে না? আমাকে সবাই বলো তো, ওই লম্ব কেন্দ্রে গিয়েই তো কাজ করতেছে, এখানেই গিয়ে কাজ করতেছে না? তিনটা কৌণিক বিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর লম্বা ভূমিক্ষী দিকে ক্রিয়া করে, তাই তো? তাই না? তাহলে এটা পি, এটা কিউ, এটা আর, মাঝের কোণ এখন সুন্দর করে বেরোয়, লামির উপপাদ্য অ্যাপ্লাই করে দিবা, ডান। এটা কিন্তু এই লম্ব বিন্দুতে ক্রিয়া করতেছে, এটা কিন্তু ক্লিয়ার থাকা লাগবে। টুয়াইস আর কই থেকে আসলো মনে নাই। এ বাই সাইনের সমান টুয়াইস আর ছিল না ত্রিকোণমিতিতে? এ বাই সাইনের সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টুয়াইস আর, ওখান থেকে আসছে, ওখান থেকে আসছে। চলো পরেরটাই যাই, পরেরটাই যাই। সিমিলার, তোমরা সবাই পারবা আমি জানি, কোশ্চেনটা পড়ো, এটা সিমিলার, তোমরা সবাই পারবা আমি জানি জানি জানি। এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্রতে পি কিউ আর মান বিশিষ্ট তিনটা বল যথাক্রমে ও এ ও বি এবং ওসি বরাবর ক্রিয়াশীল। অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র বলগুলা ভারসাম্যে থাকলে কিছু একটা প্রমাণ করো। চলো চলো, ঠিক আছে? এই হচ্ছে অন্তঃকেন্দ্র। ও তোমার অন্তঃকেন্দ্র আসলে আঁকানো লাগবে না, বৃত্ত আঁকানো লাগবে না। এই হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি। হ্যাঁ, অন্তঃকেন্দ্র থেকে ও এ ও বি আর ও সি বরাবর কি হয়, তিনটা বল কাজ করতেছে। ঠিক আছে? কি বলছে? ও এ বরাবর যে পি কিউ আর, ও এ বরাবর পি, এটা কিউ, এটা আর। তা আমাকে বলো তো এই কোণটা কত? 90 প্লাস এ বাই 2 না? ফর্মুলার মতো তুমি মনে রাখবে, ফর্মুলার মতো মনে রাখবে। ঠিক আছে? এটা কত বলো তো? 90 প্লাস বি বাই 2। ঠিক আছে? এটা কত? 90 প্লাস সি বাই 2। সুন্দর করে এই জিনিসটা ভাষায় লিখবা। এবিসি একটা ত্রিভুজ, তার অন্তঃকেন্দ্র ও থেকে ও এ ও বি এবং ওসি বরাবর পি কিউ আর বল তিনটা ক্রিয়ারত এবং তারা ভারসাম্যে আছে। যেহেতু ভারসাম্যে আছে, সুতরাং লামি মহাশয় বলে গিয়েছেন, কি বলেছেন বলতো? পি বাই তার বিপরীত কোণের সাইন, তার বিপরীত কোণটা কত? ঠাস করে 90 প্লাস এ বাই 2 লিখে দিও না, তার বিপরীত কোণ হচ্ছে বিওসি। হ্যাঁ, সাইন বিওসি ঠাস করে লিখে দিলেও নাম্বার কাটবে না, বাট তুমি লিখে দিও না, ভদ্রতা করিও। কিউ ডিভাইডেড বাই সাইন এওসি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন এওবি। ঠিক আছে? তাহলে দেখো তো, পি ডিভাইডেড বাই সাইন বিওসি, এই কোণটা কত? 90 প্লাস এ বাই 2। equals to q divided by sin 90 plus b by 2 r divided by sin 90 plus c by 2। তাহলে দেখো তো কি থাকে? p divided by এটা কি হয়ে যায়? sin 90 plus a by 2 cos a by 2 হয়ে যায় না? p by cos a by 2 equals to q by cos b by 2 equals to r divided by cos c by 2। ঠিক আছে? সবাই কি বুঝছি? আমাকে বলো তোমরা সবাই কি বুঝছো? এবার জাস্ট অনুপাত লিখে দাও, p is to q is to r equals to cos a by 2 is to cos b by 2 is to
cos c/2 ডান প্রমাণিত অনেকবার আসে কিন্তু অনেকবার আসছে এখন আসবে ক্লিয়ার সবাই সবাই এখন এটার একটা এক্সটেনশন আছে বুঝছো এটার একটা এক্সটেনশন আছে মানে লম্বা ভার্সন আছে এটা একটু কঠিন বলতেছি মানে এতটুকু করার পর আরো 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 লম্বা করা লাগে এই যে আগেরটাই দেখছিলাম না এই যে দেখছো এতটুকু একটা ভার্সন ছিল পরে ত্রিকোণমিতি দিয়ে আরেকটু বাড়ানো গেছে আরেকটু লেজ লাগানো গেছে সিমিলার ভাবে এই অঙ্কটাও এতটুকু আসছে এতটুকু একটা অঙ্ক আরেকটা অঙ্কে এটার নিচে আরেকটা লেজ লাগিয়ে দিতে পারে কিভাবে দেখি দেখো সবাই ত্রিভুজের অন্তকেন্দ্র সেম ও ছিল এবার কি আই আই এ আই বি আইসি বরাবর পি কিউ আর এর মান তিনটা বল সাম্যাবস্থা অন্তকেন্দ্র তাহলে অন্তকেন্দ্র থেকে আমরা অলরেডি প্রুফ করে আসছি না পি ইস টু কিউ ইস টু আর আগেরটা কিন্তু অন্তকেন্দ্র ছিল আমরা অলরেডি প্রুফ করে আসছি এটা সমান কত cos a/2 ইস টু cos b/2 ইস টু cos c/2 ক্লিয়ার আমাকে বলো তোমরা সবাই কি ক্লিয়ার ওকে প্রমাণ কি করতে বলতেছে বলো তো প্রমাণ কি করতে বলতেছে তোমাকে বর্গ করতে বলতেছে করে দাও বর্গ পি স্কয়ার ইস টু কিউ স্কয়ার মানে প্রত্যেকটা অনুপাত তুমি বর্গ করতেছো ইস টু আর স্কয়ার অনুপাতের অনেক ধর্ম আছে কিন্তু এখানে হয় cos স্কয়ার a/2 ইস টু cos স্কয়ার b/2 ইস টু cos স্কয়ার c/2 এখন এখান থেকে যাইতে বলছে বাহুতে cos থেকে বাহুতে কেমনে যায় কোসাইন সূত্রের জন্য আমার কি এরকম আনা লাগবে না cos a সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc তো cos a আনা লাগবে cos a কেমনে আনবো cos a আমরা একটা কাজ করি অনুপাত তো তাহলে তিনটা অনুপাতের সাথে 2 গুণ করে দেওয়া যায় কিন্তু অনুপাত আচ্ছা তারপর 2 cos স্কয়ার a/2 এটাকে আমরা লিখতে পারি না 1 প্লাস cos a এটাকে আমরা লিখতে পারি না 1 প্লাস cos b এটাকে আমরা লিখতে পারি না 1 প্লাস cos c আমাকে সবাই বলো আমরা কি লিখতে পারি পারি কিন্তু পারি না পারলে লিখছি কেন ডেফিনেটলি এবার cos এর ফর্মুলা ভাঙায় দাও 1 প্লাস cos এর ফর্মুলা কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc ইস টু 1 প্লাস cos b কি c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca ইস টু 1 প্লাস cos c কে কি লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab চলো এবার ফর্মুলা ভাঙাই নিচে যদি 2bc হয় এই যে জাস্ট এতটুকু 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইস টু নিচে যদি 2c একটা ফর্মুলা আসতেছে খুব সুন্দর একটা ফর্মুলা উপরে প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইস টু নিচে 2ab উপরে কি 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এরপর জাস্ট ক্যালকুলেশন আর মাথা ঘাটানোর কিছু নাই জাস্ট ক্যালকুলেশন আর মাথা খাটানোর জিনিস আসলে খুবই কম বুঝছো এই হ্যালো স্পোর্ট कैसे हैं খুব সুন্দর সুন্দর ফর্মুলা আছে দেখো তো bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই যে এই পার্টটুকু b প্লাস c হোল স্কয়ার না তাই তো বলো ইকুয়ালস টু b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc ইস টু
সি প্লাস এ হোল স্কোয়ার, দেখো সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2c ইস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। ডান। এটা কাজ করো, 2abc দিয়ে সবগুলারে গুণ করে দাও তো, 2abc দিয়ে 2abc দিয়ে সবগুলাকে গুণ করে দাও। তাহলে এখানে পরে থাকবে a, abc 2bc কাটা। আর উপরে দেখো তুমি যদি ফর্মুলা ভাঙাও b প্লাস সি প্লাস a ইন্টু b প্লাস সি মাইনাস a ইস টু বুঝছো? সিমিলার ভাবে 2abc দিয়ে যদি গুণ করো এখানে কি পরে থাকবে, b পরে থাকবে, c প্লাস a প্লাস b c প্লাস a মাইনাস b ইস টু 2abc দিয়ে যদি গুণ করো 2abc দিয়ে যদি গুণ করো তাহলে দেখো তো কি থাকে, c ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। ক্লিয়ার? এই 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 ঘাচাং। তাহলে কি পরে থাকে, a ইন্টু b প্লাস c মাইনাস a ইস টু b ইন্টু c প্লাস a মাইনাস b ইস টু c ইন্টু a প্লাস b মাইনাস c। প্রমাণিত। বহুত 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 বড় অঙ্ক, বুঝছো সবাই? বাট সিকোয়েন্সটা ধরতে পারলে তুমি ইজিলি করতে পারবা, সিকোয়েন্সটা ধরতে পারলে তুমি ইজিলি করতে পারবা, ইজি পিজি। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি সবাইকে? বলো তো, পারবো তো, তাই না? সবাই আমরা পারবো, তাই না? পারবো পারবো। আর দুইটা অঙ্ক, তারপর আমাদের আজকের ক্লাসটা শেষ। আর দুইটা অঙ্ক, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। এবার কে পরিকেন্দ্র? এবার কে বলো তো পরিকেন্দ্র? তুমি চাইলে এরকম একটা পরিকেন্দ্র আঁকায়ও দিতে পারো, পরিবৃত্ত। আর বৃত্ত আঁকানো লাগে না। ও থেকে ও এ ও বি ও সি বরাবর, ও থেকে নাম দেই এ বি সি, ঠিক আছে? ও এ ও বি ও সি, ঠিক আছে? তাহলে এই কোণটা কত আমাকে বলো তো? টুয়াইস এ, তাই না? সবচেয়ে সিম্পল। এটা কত? টুয়াইস বি। টুয়াইস, সুন্দর করে ভাষাটা লিখবা। পরিকেন্দ্র ও থেকে ও এ ও বি এবং ও সি বরাবর তিনটা বল কাজ করতেছে। তিনটা বল হচ্ছে পি কিউ আর। এরা তিনজন ভারসাম্যে আছে। এরা তিনজন কি ভারসাম্যে আছে? ওকে, এরা তিনজন যদি ভারসাম্যে থাকে, লামির উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি বলতো? পি বাই সাইন 2a। আমি সরাসরি লিখলাম, তুমি সরাসরি সাইন 2a লিখবা না, পি বাই সাইন বি ও সি লিখবা আগে, তারপরে লাইনে 2a লিখবা। ইকুয়ালস টু কিউ বাই সাইন 2b সমান আর বাই সাইন 2c। এখন এখান থেকে বাহুতে গেছে, কেমনে যাব? সাইন সূত্র কোসাইন সূত্র দুইটাই অ্যাপ্লাই করা লাগবে। দেখো সাইন 2a আগে ওটারে ভাঙাই, 2 সাইন এ কজ এ, তাই না? 2 সাইন এ কজ ইকুয়ালস টু কিউ বাই সাইন 2b কি লিখতে পারি কি 2 সাইন b cos b ইকুয়ালস টু আর বাই 2 সাইন c cos c। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো p বাই 2 সাইন, সবগুলা 2 চাইলে ভ্যানিশ করে দিতে পারো, সাইন a কে লিখতে পারো a বাই টুয়াইস আর ইনটু cos a কে কি লিখতে পারো আমাকে সবাই বলো? কোসাইন সূত্র b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। বুঝছো সবাই? সবাই জাস্ট অনুপাতের সূত্র, আর কিচ্ছু না।
ত্রিকোণমিতি আর অনুপাতের সূত্র অ্যাপ্লাই করে দিলেই খেল খতম। ইকুয়ালস টু কিউ বাই 2 ইন্টু সাইন বি কি হবে বি বাই 2 আর কস বি কি হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এসি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি কত সি বাই 2 আর ইন্টু কস সি কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এবি। বুঝছি? মনোযোগ সবাই, সবাই পুরা মনোযোগ। এখন দেখো কি কি কাটা যায়। 2 আর প্রথমত 2 কাটা যায় সবার নিচে থেকে, আর সবার এখানে আর আছে, এই সবগুলা কাটা দিয়ে দিলাম। বুঝছো? 2 আর কাটা দিয়ে দিলাম। ঠিক আছে, নিচে দেখো 2bc আছে, 2ac আছে, 2ab আছে, সবার নিচেকে আমি 2abc দিয়ে গুণ করে দিব। সবার প্রত্যেকটা অনুপাতের নিচের সাইডকে 2abc দিয়ে গুণ করব। হ্যাঁ, এই যে এটাকে 2abc দিয়ে গুণ, এটাকে 2abc, এটাকে 2abc, 2abc দিয়ে গুণ করলে 2bc কাটা a স্কয়ার পরে থাকে না? আমাকে সবাই বলো p বাই a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই তো? ইকুয়ালস টু 2abc দিয়ে গুণ করতেছো নিচেকে b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু r বাই c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ডান, প্রমাণিত। ডান 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 ডান। বুঝছো সবাই? আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। এটা কি তোমরা পারবা? খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। দেখো দেখো সবাই মনোযোগ দাও। xy মানের বল দুইটা যথাক্রমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এবি আর এডি বাহু বরাবর। বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কাহিনীটা বুঝছো? আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকাই, কি বলো? এ ধরো একটা চতুর্ভুজ। আরে আগে তো একটা বৃত্ত আঁকানোর দরকার। একটা বৃত্ত, ঠিক আছে, এর অভ্যন্তরে একটা চতুর্ভুজ হবে, এবিসিডি চতুর্ভুজ। ওকে, চলো দেখি। ওকে, তাহলে নাম দিয়ে দিই এ বি সি ডি। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের একটা প্রপার্টি আছে খুব সুন্দর, যে বিপরীত দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ছোট ক্লাসে পড়ছো না? বলো তো, এ আর সি এর যোগফল 180। বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণ দুইটার যোগফল কত? 180 ডিগ্রি, তাই না? এটা উপপাদ্য ছিল। আচ্ছা, এটার এবি আর এডি বাহু বরাবর, খেয়াল করো, এবি আর এডি বাহু বরাবর, এই যে এবি বরাবর একটা বল কাজ করতেছে, এডি বরাবর আরেকটা বল কাজ করতেছে। ওকে, ফাইন। হ্যাঁ, এই দুটা বলের নামও দেওয়া আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। বুঝছো? তারপর সি হতে এ এর দিকে সি এ বরাবর জেড কার্যরত। সি থেকে এ এর দিকে, খেয়াল করছো যে সি থেকে এ এর দিকে, সি থেকে এ এর দিকে সি এ বরাবর জেড বলটা কাজ করে। কোন বলটা? জেড বলটা কাজ করে। এই তিনজন ভারসাম্যে আছে। বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে এই বিন্দুতে তুমি লামের উপপাদ্য অ্যাপ্লাই করবা, লামের উপপাদ্য অ্যাপ্লাই করবা, তাই না? এটা ধরো আমি নাম দিয়ে দিলাম বিসি এ, না এটা ধরো বিসিডি ই, এটা ই। আচ্ছা, কি প্রমাণ করতে বলছে? এক্স ওয়াই জেড, ঠিক আছে, সিডি বিসি বিডি তিনটা বাহু, ওই যে এবিসির মতো, সিডি বিসি বিডি। মনোযোগ দিবা, মনোযোগ দিবা, মনোযোগ দিবা। এই যে এটা না, এটাই তো এবিসি, এবিসি, তাই তো, তাই তো, তাই তো, এবিসি, তাই না? এবিসি কোন ত্রিভুজের? এবিসি ত্রিভুজের। সেই কোণগুলা ফার্স্টে নিয়ে আসবো, তারপর সাইন সূত্র অ্যাপ্লাই করব, তারপর সাইন সূত্র অ্যাপ্লাই করব। বুঝছো 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 বুঝছো? আমরা কি করব? লামের উপপাদ্য অ্যাপ্লাই করে ওই সাইনগুলা নিয়ে আসবো, তারপর সাইন থেকে কি সাইন সূত্র অ্যাপ্লাই করে বাহুতে যাব। তাহলে এবার এখানে দেখো তো, সিডি বিসি বিডি এটা কোন ত্রিভুজ? কোন ত্রিভুজের বাহু?
সিডি বিসিবিডি, আই সর্বনাশ, এরা তো এই ত্রিভুজের বাহু, তাই না? আমাকে সবাই বলো, সিডি বিসিবিডি, তার মানে আমাকে কোনোভাবে এই ত্রিভুজের কোণগুলা ইনকর্পোরেট করা লাগবে। আমাকে কোনোভাবে এই ত্রিভুজের কোণগুলা ইনকর্পোরেট করা লাগবে। সেটা কিভাবে করতে পারবো? বুঝছো তোমরা সবাই? দেখো তো, এক্স বাই সিডি, সিডি সিডি সিডি, সিডির বিপরীত কোণ কোনটা? এই এটা। তাহলে এক্স বাই, আমার আনতে হবে এক্স বাই এই কোণ। ওয়াই বাই বিসি, ওয়াই বাই বিসি, বিসি এর বিপরীত কোণ কোনটা? খেয়াল করো তো, বিসি এর বিপরীত কোণ কোনটা? আমাকে সবাই বলো, বিসি এর বিপরীত কোণ হচ্ছে এটা। আর জেড বাই বিডি, বিডি, এই যে বিডি, বিডি এর বিপরীত কোণ কোনটা? এটা। এটা খুব ইজিলি চলে আসবে, সাইন সূত্র অ্যাপ্লাই করলে, এই যে লামির সূত্র, জেড বাই সাইন এটা না? আমাকে সবাই বলো, জেড বাই সাইন এটা না? সাইন এটা তো 180 মাইনাস এটা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? সবাই সবাই আচ্ছা, চলো ছোটখাটো একটা জিনিস করি। তুমি আমাকে বলো তো, সিডি চাপের উপর, একটা মনোযোগ, পুরো মনোযোগে দিয়ে দিবা, এই কোণটা কত? লামের উপপাদ্য যে আমরা অ্যাপ্লাই করব, যে এই বাবাজির গুলার মানই তো বের করা লাগবে, তাই না? লামের উপপাদ্য যে আমরা বের করব, বুঝছো? লামের উপপাদ্য যে করব, আমাকে কি এই কটা মানই বের করা লাগবে না? সবাই আচ্ছা, এবার মনোযোগ দিবা, ঠিক আছে? মনোযোগ দিবা, মনোযোগ দিবা, পুরো মনোযোগ দিবা, ঠিক আছে? ধরতে পারলে সহজ আছে, সহজ আছে, সহজ আছে, সহজে, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না। এই কোণটা, এটা আমি ডিলিট করে দিই আপাতত, ফর নাও, কারণ জেড নিয়ে টেনশন নাই। জেড বাই এই কোণটা, এই কোণটা আসলে 180 মাইনাস এটাই, 180 বাই মাইনাস এটাই, বুঝছো? আমরা তাহলে এই ত্রিভুজের যে তিনটা কোণ, তাদের নাম দেই। এটা দিলাম আলফা, এটা দিলাম বিটা, এটা দিলাম গামা। গামা, বুঝছো? তাহলে এই কোণটা কত? 180 মাইনাস গামা, এটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে সিডি চাপটা, তার উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, এটা আর এটা, এই দুইটা সমান না? সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা সমান। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা সমান, বুঝছো? এই যে এই যে দেখো 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 দেখো, সিডি, এটার উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ হচ্ছে বিটা, আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো, এই কোণটা কত আসলে? বিটা না? মনোযোগ মনোযোগ মনোযোগ, এই কোণটা কত? বিটা। তাহলে এই যে এটা, এটা কত? এটা কত? এটা কত? 180 মাইনাস বিটা বা পাই মাইনাস বিটা। এই সাইডেরটা সিমিলার ভাবে দেখো কই থেকে কি আসে। মনোযোগ মনোযোগ মনোযোগ, এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান, এই যে আলফা একটা বৃত্তস্থ কোণ না? বিসি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। সিমিলার ভাবে এটাও কি বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো? বুঝছো বুঝছো সবাই? তাহলে এটা কত? আলফা, আলফা, তাই না? তাই যদি হয় এটা কত? পাই মাইনাস আলফা। আর এই দুইটা, এইটা, এই বড় কোণটা, এটা কত? পাই মাইনাস গামা। কারণ বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আর এটার যোগফল কত? এটা আর এটার যোগফল 180। আমি কি বুঝাইতে পারছি? তাহলে চলো, লামের উপপাদ্য অনুসারে x বাই সাইন পাই মাইনাস বিটা, x বাই সাইন পাই মাইনাস বিটা ইকুয়ালস টু y বাই সাইন পাই মাইনাস আলফা ইকুয়ালস টু z বাই সাইন পাই মাইনাস গামা। তাহলে দেখো তো কি থাকে, x বাই সাইন আলফা। মেইন বোঝার বিষয় হচ্ছে এখানে যে তিনটা বাহু দিচ্ছে, সেই তিনটা বাহু কোন ত্রিভুজের? এই লাল ত্রিভুজের।
তাহলে লাল ত্রিভুজের কোণগুলা দিয়ে আমার লামের উপপাদ্য বানাইতে হবে। তারপরে কি করতে পারবো, আমি ওই সাইন থেকে লাল ত্রিভুজের বাহুগুলা যাইতে পারবো সাইন সূত্র দিয়ে। x বাই সাইন আলফা না, সরি, x বাই সাইন বিটা equals to y divided by sin alpha equals to z divided by sin gamma। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না sin বিটা মানে কি, বিটার বিপরীত কোনটা, সিডি। তো সিডি বাই 2i স্যার, সিডি বাই 2i স্যার, এখানে আলফার বিপরীত কি, বিসি বাই 2i স্যার, সব 2i স্যার কাটা। তাহলে বিটার বিপরীত কোনটা, সিডি equals to y বাই আলফার বিপরীত কোনটা বলো তো, বিসি। গামার বিপরীতটা কোনটা আমাকে বলো তো, বিডি। ডান, বুঝছো তোমরা সবাই? বুঝলাম। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। মাইক অন করবো, দাঁড়া আমি ফেসবুকের লাইভটা কেটে দেন মাইকটা অন করতেছি। আচ্ছা, তো আমাদের আর 3টা